আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের। তোমরা যারা ট্যাগ কোশ্চেন পারো না, বিশেষ করে যারা 9, 10 এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং ইভেন যারা চাকরি বাকরিতে প্রিপারেশন নিচ্ছ, তাদের ট্যাগ কোশ্চেন যারা পারো না তাদের জন্য আজকের এই সুপার শর্টকাট ম্যাজিক্যাল নিয়মের ক্লাস, ট্যাগ কোশ্চেনের ক্লাস। আর এখন তোমাদেরকে বরাবরই বলতে হয়, আর যারা তোমরা এখনোই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনোই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও, যাতে অন্যান্য শর্টকাট ইংলিশ গ্রামার সবার আগে পেয়ে যাও। যখন আমি আপলোড দেবো তখন সবার আগে যেন পেয়ে যাও। তাহলে এখন শুরু করা যাক আজকের এই সুপার শর্টকাট ট্যাগ কোশ্চেন ইংলিশ ক্লাস। আচ্ছা, তাহলে সুপার শর্টকাটভাবে আজকে ইংলিশ ক্লাস শিখবো, ইংরেজি গ্রামার শিখবো। টপিকটা কি আমাদের? তাহলে আমাদের টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, তাই না? খেয়াল করে দেখো, লাস্টে কিন্তু কি আছে? কোশ্চেন কথা আছে। কোশ্চেন মানে কি আসলে? কোশ্চেন মানে হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ কোশ্চেন কোনো ইংরেজি লাইনে যদি শেষে যদি কোশ্চেন মার্কস থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা বুঝে নেবো যেটা কোশ্চেন, তাই না বিষয়টা? আচ্ছা, ট্যাগ কোশ্চেন, তাই না? কোশ্চেনে রূপান্তর করব, বিষয়টি এরকম। রুলস নাম্বার দেখো, রুলস নাম্বার 1 কি আছে? সেন্টেন্সটি হা বোধক হলে ট্যাগ করতে হয় সবসময় কি না বোধক। আবার সেন্টেন্সটি না বোধক হলে ট্যাগ করতে হবে হা বোধক, তাই না? উল্টা, পুরোই উল্টা। দেখো এক্সাম্পল হিসেবে কি আছে? হি গোজ টু স্কুল ড্যাশ। তাহলে পরীক্ষা কিন্তু থাকবে তোমাদের, পরীক্ষা কিন্তু এভাবে থাকবে, হি গোজ টু স্কুল তারপরে আর ড্যাশ থাকবে, তাই না? আমরা কিভাবে করব ট্যাগ কোশ্চেন? তার জেনারেল নিয়মটা হচ্ছে, আমরা প্রথমে পরীক্ষায় যে 5টা সেন্টেন্স থাকবে ট্যাগ কোশ্চেনের, এই 5টা সেন্টেন্স কি করব? আমরা প্রথমেই তুলব, হি গোজ টু স্কুল। এভাবে যদি তুলে করি তাও হবে, অথবা অ্যান্সার লিখলে তাও হবে। কিন্তু যদি তুলে করো, যে সময় পাও, তাহলে তুলে করাটা অনেক ভালো, কারণ এখানে নির্ভুলতা হারটা বেড়ে যায়, মানে নির্ভুলতা হারটা বেড়ে যায়। তাহলে আমরা প্রথমে করবো কি? হি গোজ টু স্কুল, ধরো পরীক্ষা আছে, এখন আমরা কিভাবে করব? আমরা প্রথমে 5টা সেন্টেন্স তুলে নেব, তুলে নেওয়ার পরে লাস্টে আমরা কি করব? এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেব। ধরো 5টাই তুমি ঠিক করলে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিলে না, তাহলে কি হবে? তোমার নাম্বার কিন্তু একটাও পাবে না। তাই তোমাদের করতে হবে, প্রথমেই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিবে, তারপরে কি করবে? তার আগে ফাঁকা জায়গা থাকবে, এই ফাঁকা জায়গা হবে কি? প্রথমে হবে সাহায্যকারী ভার্ব, তারপর হবে সাবজেক্ট। তাহলে আমি কি বললাম? ট্যাগ কোশ্চেন করার নিয়মটা হচ্ছে যে যে অ্যান্সারটা লিখবে তার 3টা অংশ থাকবে। একটা অংশ করতে হবে কি? সাহায্যকারী ভার্ব প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর লাস্টে বসবে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাই খেয়াল করে দেখো, হি গোজ টু স্কুল, এই বাক্যের হি গোজ টু স্কুল, এখানে কিন্তু দেখো গোজ আছে, মূল ভার্বের সাথে ইএস, এস বা ইএস থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস হয়। হি গোজ টু স্কুল, তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ডু আর ডাস পাচ্ছি। তাহলে এখানে বাক্যটা হা বোধক না বোধক? হি গোজ টু স্কুল, এই বাক্যটা হচ্ছে যে হা বোধক বাক্য। হা বোধক বাক্য সবসময় কি করতে হবে? না বোধকে রূপান্তর করতে হবে, তাই না? তাহলে হি গোজ টু স্কুল, তাহলে এখানে আমরা সাহায্যকারী ভাবটা খুঁজবো। প্রথমে সাহায্যকারী ভাবটা খুঁজে কি পাচ্ছি? আমরা ডু অথবা ডাস পাচ্ছি। যেহেতু এখানে থার্ড পার্সন হি আছে, এখানে কি বসবে? ডাজ বসবে। তার ডাজের সাথে নেগেটিভ করলে কি হবে? ডাজন্ট হবে। আর প্রদত্ত বাক্যের সাবজেক্ট হি আছে, বিধায় আমরা কি লিখবো? হি লিখবো। তাহলে অ্যান্সারটা হবে কি? হি গোজ টু স্কুল, ডাজন্ট হি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে বাক্যটা দেখো, হি ডাজ নট গো টু স্কুল, ঠিক আছে? সে স্কুলে যায় না, তার মানে কি? নট দেওয়া আছে, নেগেটিভ বাক্য আছে, তাহলে করতে হবে কি? পজিটিভ করতে হবে। তো রুলস নাম্বার 1টা হচ্ছে যে বাক্যটা পজিটিভ থাকলে করতে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। তো এই প্রদত্ত বাক্যে আমরা খুঁজতে হবে প্রথমে যে এখানে সাহায্যকারী ভাবটা কি আছে। দেখো ডাজ আছে, তাহলে এখানে ডাজ হবে। বি কেয়ারফুল, নট কিন্তু লেখা যাবে না, কারণ বাক্যটা পজিটিভ আছে, করতে হবে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা শুধু ডাজ লিখবো। বাক্যের সাবজেক্ট কোনটা আছে? হি আছে সাবজেক্ট, তবে হি লিখবো, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো রুল নাম্বার 1টা কিন্তু একেবারেই সহজ। বাক্য যদি হা বোধক থাকে করতে হয় না বোধক, না বোধক থাকলে বাক্যটি করতে হবে কি? হা বোধক। আর শেষে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, রুল নাম্বার 2, এই রুলসটা কিন্তু অনেকগুলো রুলসের সমষ্টি এবং অনেক সহজ করে দেওয়া হয়েছে। পুরোপুরি ম্যাজিক্যাল নিয়মভাবে দেখো, খুব টেকনিক্যালভাবে করা আছে, যে তোমরা একবার দুইবার ভালো মতো পড়লে কিন্তু এটা আয়ত্ত হয়ে চলে আসবে। খেয়াল করে দেখো, রুল নাম্বার 2তে প্রথমে কি আছে? লেটস আছে, তাই না? আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমরা রুল নাম্বার 1-এ কি দেখেছি? যে 3টা জিনিস লাগে। একটা লাগে কি?
সাহায্যকারী ভাব লাগে, আর একটা সাবজেক্ট লাগে, আর একটা প্রশ্নবোধক চিহ্ন এমনি পাবা, এমনি দিতে পারবা। তাহলে এই নাম্বারটা দেখো রুলসের, এই নাম্বারটা লেটস থাকলে কি হয়, লেটস থাকলে শ্যাল উই হয়। তাহলে আমাদের সাহায্যকারী ভাব লাগবে আর সাবজেক্ট লাগবে। যদি কোনো বাক্য লেটস দিয়ে শুরু হয় তাহলে কি হবে, বাক্যটা শ্যাল উই দিয়ে করতে হবে, তাই না? আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তাহলে কি বলা হলো, লেটস থাকলে কি করতে হবে, শ্যাল উই লিখতে হবে, তাই না? আচ্ছা, বি নাম্বার আমরা দেখি এবার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কথা অর্থ কি আসলে, আদেশসূচক বাক্য, অনুরোধসূচক বা উপদেশসূচক। ধরো কোন একটা বাক্য থাকবে, ট্যাগে আসলে ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাকে অবশ্যই বাক্যের অর্থের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ বাক্যটার অর্থ যদি আদেশসূচক হয় অথবা অনুরোধসূচক অথবা উপদেশসূচক হয় তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হলে কিন্তু কি হবে, ওন্ট ইউ হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি সাহায্যকারী ভার্ব প্রথমে পাচ্ছ, তারপর সাবজেক্ট পাচ্ছ, লাস্টে তুমি তো প্রশ্ন দিতে পারতেছই। তাহলে মুখস্থ করতে হবে, লেটস থাকলে শ্যাল উই, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ওন্ট ইউ। ওকে, সিনেমা দেখো, সিনেমা হচ্ছে ডন্ট। তাহলে ডন্ট যদি ডন্ট দিয়ে বাক্য শুরু হয় তাহলে বাক্যটা উত্তর হবে উইল ইউ দিয়ে। ডন্ট দিয়ে শুরু হলে কি লিখতে হবে, উইল ইউ লিখতে হবে, আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। ডি নাম্বার, নাথিং দিয়ে শুরু হলে ইট লিখতে হবে। কি লিখতে হবে, নাথিং দিয়ে শুরু হলে ইট। এখানে একটু শিখার আছে, দেখো এখানে তুমি আগের লেটস, ইম্পারেটিভ সেন্টেন্স, ডন্ট যেটাই বলি না কেন, এখানে কিন্তু দুটো অংশই ছিল, সাহায্যকারী ভার্ব ছিল এবং সাবজেক্ট ছিল, সাহায্যকারী ভার্ব সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব সাবজেক্ট ছিল, কিন্তু নাথিং হলে ইট হয়। তাহলে তুমি নাথিং থাকলে ইট লিখবে, ঠিক আছে, এবং নাথিং এর কারণে তুমি ইট লিখতেছো, কিন্তু বাক্যের কিন্তু সাবজেক্ট, কিন্তু ইট সাবজেক্ট, কিন্তু সাহায্যকারী ভার্বটা তো পাচ্ছ না। এই প্রদত্ত বাক্য থেকে নাথিং দিয়ে যে বাক্য থাকবে সেই বাক্যর ভিতরে দেখবা যে সাহায্যকারী ভার্বটা আছে সে সাহায্যকারী ভার্বটা কিন্তু লিখতে হবে, সেই অনুযায়ী লিখতে হবে। তারপর দেখো ই নাম্বারটা কি, নো বডি, সামবডি, এভরিবডি থাকলে কি হয়, দিয়ে হয়। একটা ট্রিক্স দেখো, নো বডি, ধরো নো বডি, এখানে কয়টা বডি দেওয়া আছে, বডি লেখা আছে, একটা বডি লেখা আছে। সাম বডি, এখানে বডি লেখা আছে আরেকটা, তাহলে এখানে একটা বডি লেখা আছে, এখানে একটা, দুইটা বডি। এভরিবডি দেখো এখানে আরেকটা বডি লেখা আছে। তাহলে এই লাইনের মধ্যে নো বডি, সাম বডি, এভরিবডি, এই লাইনের মধ্যে কয়টা বডি, মানে BODY, এই বডি কথাটা কয়টা জায়গা আছে, তিনটে জায়গায় না? আর তিন কি প্লুরাল তো, তাই না? তিন মানে কি কয়টা বডি, তিনটা বডি, মানে তিনজনকে বোঝাচ্ছে। আর তিনজন হলে কি আমরা একাধিক হলে কি বসাই, দিয়ে লিখি। তোমরা নিচে বুঝতে পেরেছো যে নো বডি, সাম বডি, এভরিবডি হইলে কি করতে হয়, দিয়ে লিখতে হয় সাবজেক্ট হিসাবে, আর প্রদত্ত বাক্যে সাহায্যকারী ভার্বটা খুঁজে বের করে লিখতে হবে। তাহলে ওটাই কিন্তু দেখো যে বডি, এখানে একটা বডি, দুইটা বডি, তিনটা বডি, তিনজন বডিকে বলা হচ্ছে, তিনটা বডিকে বলা হচ্ছে, তার মানে প্লুরাল ফর্ম। তাহলে এখানে কি করতে হবে, দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এফ নাম্বারটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এফ নাম্বারটা, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বুঝি, সাহায্যকারী এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি মানে হঠাৎ সুখ দুঃখ প্রকাশ পায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স হঠাৎ সুখ দুঃখ প্রকাশ পায় এবং বাক্যের ভিতরে অবশ্যই এই যে এক্সক্লেমেটরি সাইন, এই চিহ্নটা কিন্তু থাকে। তাহলে এই চিহ্ন যদি থাকে তাহলে আমরা সেই বাক্যটা ধরে নেব এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এর সংজ্ঞাটা আমি তোমাদের দিচ্ছি। হঠাৎ করে সুখ দুঃখ প্রকাশ পালে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সাপোজ তুমি মনে করো তুমি রাস্তাতে হাঁটতে দেখলা কি যে খুব সুন্দর একটা দোকানে বাইরে থেকে দেখলে খুব সুন্দর একটা কি পুতুল আছে, তুমি দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেলা, এবং এরকম সুন্দর পুতুল তুমি কখনো আর দেখো নাই। এরকম আশ্চর্য হওয়ার কারণে তো এরকম বাক্যে একটা তোমার মনের মধ্যে সুখের একটা উদ্বেগটা জাগ্রত হয়। সুখের অনুভূতি যদি জাগ্রত হয় তাহলে তুমি ধরে নিবা যে এখানে তোমার একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু বসবে। আবার মনে করো যে তুমি যাতে তুমি তোমার টাকার পার্সটা তুমি মানে হারিয়ে ফেলেছো, তখন তুমি অনেক কষ্ট পাইছো, যার ভিতরে অনেক টাকা আছে। তাহলে কি হবে জিনিসটা, ওখানে হঠাৎ করে তুমি দুঃখ পাইলে, তো হঠাৎ করে সুখ অথবা হঠাৎ করে দুঃখ হলে কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, ঠিক আছে? এবং বাক্যের ভিতর তো এই যে চিহ্ন থাকবেই। যদি এবার রুলস হচ্ছে এফ নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি সাহায্যকারী ভাবযুক্ত হয়, যদি এম, ইজ আর ওয়াজ আর বাক্যের ভিতর থাকে, তাহলে কি হবে, করতে হবে আমরা ইজন্ট এবং আরাউন্ড দিয়ে করতে হয়। তারপরে জি নাম্বারটা দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি মূল ভাবযুক্ত হয়, অর্থাৎ ওখানে সাহায্যভাব নাই কিন্তু মূল ভাব আছে, তাহলে কি করতে হয়, ডন, ডাজন্ট, ডিডন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে? তা তোমাদের এই যে পর্যন্ত এ থেকে জি পর্যন্ত যেগুলো রুলস বলা হচ্ছে, এই রুলসগুলো তোমাদের কিন্তু ভালো মতো আয়ত্ত করতে হবে। আমরা এখন এই রুলসগুলোর ভিতর যে রুলসগুলো আছে এটা আমরা এক্সাম্পল হিসাবে আমরা দেখবো, কারণ এক্সাম্পল না দেখলে আসলে শান্তি পাওয়া যায় না, ভালো মতো বোঝানো যায় না, যারা তোমরা বুঝবে তোমরা বুঝতে পারবে না। দেখো আমরা রুলসটা
রুলসের মাধ্যমে যে এক্সাম্পলগুলা আমরা দেখবো এবং শিখবো। এখন এক্সাম্পল দেখো, প্রথমে কি আছে, লেটস গো আউট ফর এ ওয়াক। লেটস গো আউট ফর এ ওয়াক, আমরা কি বলছি, লেটস চলো যাই, গো আউট ফর এ ওয়াক চলো আমরা বাইরে হাঁটতে যাই। তাহলে এখানে কি যাচ্ছে, লেটস থাকলে শ্যাল উই হয়, লেটস থাকলে কি হয়, শ্যাল উই। তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে, লেটস থাকলে শ্যাল উই লিখবো এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন লিখবো। তারপর খেয়াল করে দেখো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, দরজাটি খুলতে বলা হচ্ছে, এখানে দরজাটি খোলো, এখানে আদেশ করা হচ্ছে। তাহলে আমরা কি শিখেছিলাম, যে আদেশ, অনুরোধ, উপদেশসূচক হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি অ্যান্সার লিখতে হয়, ওন্ট ইউ লিখতে হয়। তাহলে আমরা এখানে কি করব, ওপেন দ্য ডোর, যেহেতু এটা আদেশ করা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তো এখানে কি করব, ওন্ট ইউ লিখবো এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। ঠিক আছে, যেহেতু এই নিয়মগুলো তোমার কাছে যদি ভালো মনে হয়, তোমার যদি উপকারে লাগে, তাহলে তোমরা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে এবং লাইক এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করবে এই কারণে যে পরবর্তীতে আরও শর্টকাট ভিডিও আসলে তোমরা যেন প্রথমেই পেয়ে যাও। লাইক দিবে পছন্দ হওয়ার জন্য এবং শেয়ার করবে কীভাবে, অন্যান্য বন্ধু যেন আরও শিখতে পারে এটা সহজে, যে ঠিক সেই কারণে তোমরা শেয়ার করবে। আচ্ছা, পরে এক্সাম্পলটা আমরা চলে যাই। আচ্ছা দেখো, ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি, এখানে দেখো ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলো না। তাহলে এখানে ডন্ট দেওয়া আছে, ডন্ট থাকলে নিয়মে কি শিখেছি আমরা, ডন্ট থাকলে উইলিও হয়, ডন্ট থাকলে কি হয়, এই যে উইলিও হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, ডন্ট আছে, ডন্ট থাকার কারণে আমরা কি উইলিও লিখবো এবং লাস্টে একটা কি প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপরে এক্সাম্পলটা দেখো, নাথিং ক্যান কনসার্ন ইউ, এখানে খেয়াল করে দেখো, নাথিং ক্যান কনসার্ন ইউ, এটা কিন্তু নেগেটিভ বাক্য। ওকে, নাথিং আছে, তাহলে নাথিং থাকলে কি হয়, আমরা দেখেছি নাথিং থাকলে ইট হয়। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি কি, নাথিং থাকলে কি হবে, ইট লিখলাম। আর ক্যান আছে, ক্যান লিখতে হবে, ক্যান নট বা কান্ট হবে না কিন্তু, কারণ বাক্যটা নাথিং আছে, বাক্যটা আছে নেগেটিভ, করতে হবে পজিটিভ। তাহলে ক্যান, নাথিং এর কারণে ইট, আর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তারপর দেখো, নোবডি কল্ড মি, নোবডি আছে, আমরা কি বলছি, নোবডি, সামবডি, এভরিবডি। এই যদি তিনটা বডি যদি থাকে তাহলে কি করতে হয়, প্লুরাল হিসেবে দিয়ে বসাইতে হয়। তাহলে আমাদের কি হবে, নোবডির কারণে আমাদের কি বসলো, দিয়ে বসলো। কিন্তু এখানে ডিড কেন হলো, এখানে খেয়াল করতে হবে কোন টেন্স দেওয়া আছে। যেহেতু বাক্যতে সরাসরি কিন্তু কোনো সাহায্য দেওয়া নেই, যেহেতু কল্ড দেওয়া আছে, কলটা পাস্ট টেন্সে, আর আমরা জানি ডু, ডাজ, ডিড, এই তিনটার মধ্যে ডু আর ডাজ হয় প্রেজেন্ট টেন্সে হয়, আর ডিড হয় কোনটা হয়, পাস্ট টেন্সে হয়। তাহলে অ্যান্সারটা কি হবে, ডিড দিয়ে হবে। কিন্তু নো বডি বাক্যটা কিন্তু নেগেটিভ ফর্মে আসছে, তা আমাকে পজিটিভ করতে হবে, ডিড দিয়ে করতে হবে, ডিডন্ট, ডিড নট এভাবে বসানো যাবে না, শুধুমাত্র হবে ডিড দিয়ে হবে। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা খুব ভালো মতো শিখতে হবে। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, সরি এখানে একটা চিহ্ন হবে। তারপরে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এখানে একটা চিহ্ন হবে। আচ্ছা দেখো, এখানে একটু ঠিক করে দেই। তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, হাউ বিউটিফুল কি সুন্দর, দ্য গার্ডেন ইজ বাগানটি দেখতে, তো বাগানটি দেখতে খুব সুন্দর। তাহলে এখানে খেয়াল করে দেখো, এক্সক্লেমেশন সেন্টেন্সটা একটু রিভিউ করি। এক্সক্লেমেশন সেন্টেন্স কি হয়, একটা সাহায্যকারী ভার্ব যুক্ত হয়, একটা হচ্ছে মূল ভার্ব যুক্ত হয়, তাই না। তার সাহায্যকারী ভার্ব যুক্ত থাকলে কি হয়, ইজন্ট, আরন্ট হয়, এবং মূল ভার্ব যুক্ত হলে কি হয়, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট হয়। আর একটা জিনিস বলি, যেমন ইজ নটকে ইজন্ট বলা হচ্ছে, আর নটকে আরন্ট বলা হচ্ছে, ডু নটকে ডন্ট বলা হচ্ছে, এইভাবে লিখতে হবে। আমরা ইজ নট লিখতে পারবো না অ্যান্সারে, আমরা ইজন্টই লিখতে হবে। আচ্ছা তাহলে চলে যাই এক্সাম্পলে দেখো, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, তাহলে এখানে খেয়াল করে দেখো সাহায্যকারী ভার্ব আছে, ইজ আছে, তাই এটা কি করতে হবে, আমাকে বাক্যটা হা বুধ আছে না বুধ করতে হবে, ইজন্ট করতে হবে। হাউ বিউটিফুল কি সুন্দর, দ্য গার্ডেন বাগানটি, তাহলে বাগানটি কি সুন্দর, তা বাগান তো এটা তো জড় পদার্থ, বস্তুবাচক, তা বস্তুবাচক সময় সাবজেক্ট হিসেবে কি লিখতে পারি আমরা, ইট লিখতে পারি, কারণ সরাসরি বাক্যে কিন্তু সাবজেক্ট দেওয়া নাই। তাই সেক্ষেত্রে দ্য গার্ডেন হচ্ছে কি, এই বাগানটি হচ্ছে বস্তুবাচক, তাই এখানে কি লিখলাম, ইট লিখলাম। আর ইজন্ট কেন লিখলাম, কারণ ইজ আছে এই জন্য ইজ নট লিখতে হবে, কিন্তু এখানে সাহায্য যেহেতু আছে এই জন্য কিন্তু ইজন্ট অথবা আরন্ট হবে। তাহলে ইজ আছে এই কারণে আমরা কি লিখব, ইজন্ট লিখবো। পরেরটা দেখো, হাউ সুইটলি দ্য বার্ড সিংস, হাউ সুইটলি কি সুন্দর
কি মধুর, দ্য বার্ড সিংস পাখির গান। এখানে খেয়াল করে দেখো যে এই দুটোই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ বিশ্ব শুরু চিহ্ন আছে। প্রথমটা কি বুঝলাম আমি, প্রথমটা সাহায্যকারী ভার্ব ছিল, কিন্তু এখানে কোনো সাহায্যকারী ভার্ব পাবা না, কারণ সিংস আছে, গান গাওয়া। দ্য বার্ড এর পরে সিংস আছে, গান গাওয়া, এখানে সাহায্যকারী ভার্ব নাই। তো যেহেতু সিংস মান গান গাওয়া, সেটা একটা ভার্ব, মূল ভার্ব, সেহেতু মূল ভার্ব হলে কি হয়, মূল ভার্ব হলে আমরা কি শিখেছি, ডন্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সে মূল ভার্ব যুক্ত হলে ডন্ট, ডাজন্ট, ডিডন্ট দিয়ে করতে হবে, তাই না? তাহলে এখানে কি করতে হবে, ডাজন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে। দ্য হাউ সুইটলি দ্য বার্ড হচ্ছে মানে যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কি হয়, ডাজ দিয়ে করতে হয়। তো এখানে বাক্যটা পজিটিভ নেগেটিভ করলে ডাজন্ট হবে। আর দ্য বার্ড এটা একটা পাখি, এটা বস্তুবাচক হিসাবে ধরা হয়, সেই কারণে কিন্তু কি বসবে, সাবজেক্ট হিসাবে ইট বসবে। ওকে, তাহলে আমি এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আরেকবার বলি। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, যেহেতু এর বাক্যটাতে সাহায্যকারী আছে, এখন ইজন্ট লিখলাম, ঠিক আছে। আর গার্ডেনটা বস্তুবাচক, এখন ইট লিখলাম। আর এখানে আসে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, তাই না? এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, সিংস হচ্ছে মূল ভার্ব। তাহলে এখানে মূল ভার্ব সিংস থাকলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ডু মানে ডন্ট এবং ডাজন্ট হবে। এর ভিতর থেকে যেহেতু দ্য বার্ড থার্ড পারসন, এই কারণে ডাজন্ট লেখা হলো। এবং দ্য বার্ড হচ্ছে কি একটা বস্তুবাচক হিসাবে ধরা হয় কোনো পাখি বা প্রাণীদেরকে, তাহলে সেক্ষেত্রে কি বসবে, ইট বসবে। ওকে, তারপর দেখো রুল নাম্বার 3-তে দেখো, নেক্সট রুলসে এটা একটা ব্যতিক্রম রুলস। নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কার্টসলি, সেলডম, ফিউ, লিটল যদি থাকে তাহলে তা কি করতে হবে, ট্যাগ হা বোধক, কোশ্চেন না বোধক হবে না, অর্থাৎ সব সময়ই কি হবে, হা বোধক হবে। তাহলে তোমরা এটা একটা ব্যতিক্রম, কিন্তু নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কার্টসলি, সেলডম, ফিউ, লিটল, ঠিক আছে। এই নিয়মটা কি হচ্ছে, যদি এই কয়েকটার যদি যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে কি করতে হবে, ট্যাগ সব সময় কি করতে হবে, পজিটিভ করতে হবে। ওই যে সাধারণ নিয়ম একটা আছে, হা বোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হা বোধক, এই নিয়মটা কিন্তু অনুসরণ করবে না তখন। তাহলে আমাদের রুলস 3টা কি হচ্ছে, রুলস 3 হচ্ছে নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কার্টসলি, সেলডম, ফিউ, লিটল, এইগুলো থাকলে, এগুলো যে কোনো একটা থাকলে ট্যাগ সবসময় কি করতে হবে, হা বোধকে রূপান্তর করতে হবে। এক্সাম্পল একটা দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার, এখানে লিটল কথা আছে, লিটল, ওকে, লিটল কথাটা আছে। তাহলে লিটল কিন্তু এখানে নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কার্টসলি, সেলডম, ফিউ, লিটল আছে, দেখো এখানেও কিন্তু লিটল আছে। তাহলে লিটল যদি থাকে, খেয়াল করে দেখো এখানে লিটল আছে, তাহলে এখানে বাক্যের মধ্যে লিটল আছে, এই রুলসের মধ্যে লিটল আছে, তাহলে এগুলো যে কোনো একটা থাকলে কি বলছি, সবসময় পজিটিভ করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে সাহায্য কোনটা, ইজ প্রথমে লিখবো, তারপর দিয়ার পরে লিখবো, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। এই নিয়মটা একটু ব্যতিক্রম, কারণ নর্মাল নিয়মের চেয়ে একটু ব্যতিক্রম, তাই ব্যতিক্রম থেকে কিন্তু বেশি কোশ্চেন হয়ে থাকে। রুল নাম্বার 4, ঠিক আছে, 4টা দেখো, রুল নাম্বার 4-এ কি আছে, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব যদি ভার্ব থাকলে ট্যাগ করতে হবে পুনরূপ, যদি একসাথে থাকলে, ঠিক আছে। সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব, দেখো সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব তাহলে কি হচ্ছে, সাবজেক্ট ও সাহায্যকারী ভার্ব যদি একসাথে থাকে তার ট্যাগ করতে হয় পূর্ণরূপ করে। তাহলে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে, তাই না? তাহলে এই দুটো যদি একসাথে থাকে, যেমন দেখো এক্সাম্পল, হিট গো দেয়ার, এখানে কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে এই অংশ কিন্তু পরীক্ষায় থাকবে না, ঠিক আছে, এই অংশ কিন্তু পরীক্ষায় থাকবে না, থাকবে কি, হিট গো দেয়ার। তাহলে এখানে হিটকে মানে তোমার ব্রেনের মধ্যে ভেঙে নিতে হবে, হি উড, তারপর গো দিয়ার, তাই না? তো সেক্ষেত্রে দেখো প্রথমে আমাদেরকে এই বাক্যটা কি আছে, হি সাবজেক্টও পাইলাম মনে মনে, এই যেহেতু এটা থাকবে না মনে মনে এটাকে ভাঙাই নিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হি আছে, হি আছে, হি লিখলাম, তারপর উড আছে, এখানে উডন লিখলাম। তাহলে প্রথমে কি হবে, আমার খুঁজতে হবে সাহায্যকারী ভার্ব। তাহলে উড যেহেতু আছে আমরা পেয়ে যাচ্ছি, উডন লিখবো, তারপর সাবজেক্ট আমরা পাবো বাক্য থেকে, সাবজেক্ট হি লিখবো, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে যদি তুমি তো বাক্যের থেকে খুঁজে বের করবে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট, যদি তুমি সাহায্যকারী ভার্বটা না পাও সরাসরি, ঠিক আছে, তাহলে তুমি কি করতে হবে, তোমাকে টেন্স খেয়াল করতে হবে যে কোন টেন্স দেওয়া আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে তোমার সাহায্যকারী ভার্বটা কিন্তু দেওয়া থাকবে না সরাসরি, ঠিক আছে। তোমাকে তাহলে খুঁজে বের করতে হবে যে কোনটা বসাবো, অর্থাৎ ডু বসাবো, ডাজ নাকি ডিড বসাবো। আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ হয়, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হয়,
ঠিক আছে। তো এই রুল 4টা এটাই কিন্তু পরিপূর্ণ ট্যাগ কোশ্চেনের রুলস। এখানে 4টা রুলস থাকলেও এখানে দেখো তোমাদের কিন্তু রুলস 2তে কিন্তু অনেকগুলো রুলসকে সমন্বয় করা হয়েছে এবং এর অনেক সহজ করে লেখা হয়েছে। তাই শেষে আমি আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনের রুলস বুঝতে পারবে এবং একটু প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে যে 5-এ 5 পাওয়া সম্ভব ট্যাগ থেকে। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওকে লং করবো না, আর তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো যেন পরবর্তীতে আরও ভিডিও যেন পাও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।